হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন ভৌতিক এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম শীতলা দেবী। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে হেডফোনটি কানে গুঁজে নিয়ে মন দিয়ে গল্পটি শুনি। ঘটনাটি আজ থেকে প্রায় 22 বছর আগেকার। তখন আমি অনেক ছোট্ট ছিলাম। এই মুহূর্তে আমি একটি প্রাইভেট ফার্মে চাকরি করছি। ঢাকায় সপরিবারে বাস করছি। আমরা ছোটবেলায় সবাই মিলে গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম, আর ওই সময়ে অনেক মজা হতো। কিন্তু একটাই সমস্যা ছিল, সেই মুহূর্তে বিদ্যুৎ ছিল না আমাদের আশেপাশের কোনো গ্রামে। আজও পাড়াগ্রাম বলতে যা বোঝায় তাই ছিল আমাদের গ্রাম। আমরা দুই ভাই দুই বোন। আমার বড় ভাই সাইফুল ইসলাম, যে তখন ক্লাস 6-এ পড়তো, সেবার প্রচুর ঠান্ডা পড়েছিল। বাবা, আমি এবং আমার পরিবারের সবাই মিলে গ্রামে যাব বলে ঠিক করলাম। আমরা যেদিন গ্রামে যাব ঠিক করলাম তার আগের দিন সন্ধ্যায় গ্রাম থেকে একটা চিঠি আসে। চিঠিতে লেখা ছিল আমরা যেন গ্রামে না যাই। গ্রামে কি একটা ভয়ঙ্কর মহামারী লেগেছে, যাকে বলা হতো বসন্ত। বাবা মন খারাপ করে বসে রইলেন। প্রতি বছরেই একটিবার আমরা সবাই মিলে দেশে যেতাম। শেষ পর্যন্ত ঠিক হলো আর যাওয়া হবে না। কিন্তু আমি আর আমার ভাই সাইফুল এতটাই নাছোড়বান্দা ছিলাম যে যেতে যাওয়ার জন্য জেদ করে বসলাম। সব কিছু ফেলে বাবা রাজি হলেন আমাদেরকে গ্রামে নিয়ে যেতে। আর সে রাজি হওয়াটাই কাল হয়ে দাঁড়িয়েছিল আমাদের পরিবারের জন্য। আমরা যখন গ্রামে যাই, ট্রেন থেকে নেমে খানিকটা পায়ে হেঁটে যেতে হতো। তখন রিকশার কোনো ব্যবস্থা ছিল না। গ্রামটাকে কেমন যেন অচেনা মনে হচ্ছিল। এমন কোনো বাড়ি নেই যেই বাড়িতে দু একজন মানুষ মারা যায়নি। পুরো গ্রামটাকে শ্মশানের মতো মনে হচ্ছিল। সবার মধ্যে ভয়, সবার মধ্যে আতঙ্ক দেখা যাচ্ছিল। আমাদের গ্রামের বাড়িঘর ছিল একটু আলাদা আলাদা। এখানে 2-3টে বাড়ি, তারপর বিশাল ধানের ক্ষেত, তারপর আবার 2-3টে বাড়ি, এইরকম করে। ট্রেন থেকে নেমে আমরা ছুটতে শুরু করি দাদাবাড়ির দিকে, কিন্তু কেমন যেন অচেনা লাগছিল গ্রামটিকে। হঠাৎ বাড়িঘর থেকে কান্নার রোল পড়ছিল। তার কারণ হলো মৃত্যুর যন্ত্রণায় কাতর ছিল অনেকেই। তখন সন্ধে প্রায় ঘনিয়ে এসেছে। হঠাৎ করে মানুষের হইচই শুনে আমি আর আমার ভাই সাইফুল ঘাবড়ে যাই। দেখি মানুষের হাতে লাঠি, কারো হাতে বল্লম, কারো হাতে আগুনের মশাল। সবাই হইচই করছে আর পথ দিয়ে যাচ্ছে। আমি বাবাকে বললাম, বাবা কি হচ্ছে এটা? বাবা বলল, শীতলা দেবী নেমেছে, তারা তাকেই তাড়ানোর চেষ্টা করছে হয়তো। তখনও বুঝিনি শীতলা দেবী। শীতলা দেবী কি? কথিত আছে এই শীতলা দেবী বসন্তের ধারক, যার গায়ে একটি পাতলা সাদা কাপড় আছে। সে গ্রাম থেকে গ্রামে দৌড়ে ছুটে বেড়ায় আর হু হু করে কান্না করে। যে মানুষ তাকে দেখে সেই মারা যায় বসন্ত রোগ হয়ে। আমার ভাই প্রচণ্ড বাঁশি বাজাতে পারত। এই অবস্থা দেখে দাদা এক মুহূর্ত থেকেই পরিষ্কার জানিয়ে দিলেন, ভোরেই যেন আমরা ঢাকা চলে যাই আর বাড়ি থেকে যেন বের না হই। আমার ভাই সাইফুলের একটা অভ্যাস ছিল, গ্রামে গেলে হিজল গাছের নিচে সন্ধ্যার পর সেখানে বসে ভাইয়া বাঁশি বাজাতেন। আমরা সবাই গোল হয়ে বসে শুনতাম তার বাঁশি। কি সুন্দর বাঁশি বাজাতে পারতেন তিনি। সেদিনের ঘটনা, গ্রামে আমাদের যত পরিচিত এবং বন্ধুরা ছিল সবাই কেউ না কেউ এসেছে, কিন্তু দাদার কড়া নির্দেশ ঘর থেকে বের হওয়া যাবে না। রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়লাম সবাই। প্রত্যেকটা বাড়ি যেন এক একটা মৃত্যুপুরী মনে হচ্ছিল অন্ধকারে। অন্ধকারের বুক চিরে এক ফালি চাঁদ আকাশে মিটমিট করে জ্বলছে। আমার ছোট চাচার ছেলে রতন এসে প্রথম ডাক দেয়, সাইফুল, সাইফুল বের হবি না? সাইফুল ভাই উত্তর দেয়, না রে দাদা, জানতে পারলে জানে মেরে ফেলবে। আমি ভাইয়াকে জিজ্ঞেস করি, কার সঙ্গে কথা বলছো? ভাইয়া বলল, কারো সঙ্গে না, ঘুমিয়ে থাক। উত্তরে হঠাৎ করে উত্তরের বাতাস শুরু হলো। ঘরের ভিতরে এত ঠান্ডা বাতাস, মনে হচ্ছিল বাতাস অস্থিমজ্জায় মিশে গেছে। আমি ভাইয়াকে জড়িয়ে ধরি শক্ত করে। তখন প্রায় 10টা বাজে। হঠাৎ করে দেখলাম ভাইয়া বিছানা ছেড়ে উঠে বসেছে। আমি বললাম, কোথায় যাচ্ছ ভাইয়া? ভাইয়া বলে, তুই ঘুমাসনি? জেসমিন একটু কথা বলতে এসেছে। জেসমিন আমার চাচাতো বোন। ছোটবেলায় আমি দেখতাম ভাইয়া দেশে গেলে বেশিরভাগ সময় জেসমিনের সঙ্গে কথা বলতো। তখন বুঝিনি আমি। ভাইয়া বলল, একটু কথা বলে আসি, তুই কাউকে বলিস না। এই বলে ভাইয়া যখন ঘর থেকে বের হচ্ছে, আমি পরিষ্কার দেখতে পাই সাদা কাপড় পরা বিভস্ত্র একটা নারী, যার সারা গা দগদগে ঘা, যার শরীরের মাংস খুলে খুলে পড়ে যাচ্ছে। দৌড়ে পার হয়ে গেল আমাদের দরজার সামনে দিয়ে। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেলি।
চিৎকার দিতে পারিনি, এতটাই ভয় পেয়েছিলাম। তারপর আর কিছুই জানি না। তখন ভোর 5টা বাজে, ফজরের আজান হচ্ছে, আর বাইরে আমার বাবার গগন বিদারী চিৎকার। বাবা দেখতে পাই ভাইয়ের লাশ হিজল গাছের নিচে। ভাইয়ার ওই বাঁশিটা গলা পর্যন্ত ঢোকানো ছিল। রক্তে একাকার হয়ে পড়ে আছে আমার ভাই সাইফুল। সারা গায়ে তার দগদগে ঘা। কিভাবে আমার ভাই মারা গেল তার উত্তর আমরা জানি না। এরপর আর কোনোদিন আমরা সেই গ্রামে যাইনি। এখনও উত্তরের বাতাস এলে আমরা জানালা বন্ধ করে রাখি। এখনও হু হু করে বাতাস যখন ঢোকে মনে হয় শীতলা দেবী আসবে। তাই সবাইকে বলি, গভীর রাতে কখনো ঘরের বাইরে যেও না, কখনো না, কোনো মতেই না। ভয়ানক এই সত্যি গল্পটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।